This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুমায়ুন কবিরের মন্তব্য নিয়ে কত বিতর্ক দেখলেন তো। গত কয়েকদিনে শাসক নেতারা মুখ খুললেই বিতর্ক। কাল রাতে আবার দলের ছাত্র শিবিরের সভাপতিকে নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সভাপতির মাথায় মানে টিএমসিপির সভাপতির মাথায় কার হাত প্রশ্ন তুলেছেন কল্যাণ। আর এই আবহে সেই প্রশ্নের উত্তরও পাওয়া যাচ্ছে কি? তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব নতুন নয়। এবার প্রবীণ নেতা বনাম ছাত্র শিবির। আরজিকর পর্বে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রবীণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু তৃণমূল ছাত্র পরিষদের যত ছেলে আছে প্রায় 200 থেকে 250 ছেলেকে থ্রেট কালচার দিয়ে আজকে তাদের মেডিকেল কলেজ থেকে এক্সপেল করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। আমি তো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আছে, তাকে তো কোথাও দেখলাম না এদের পাশে এসে দাঁড়াতে। সরি টু সে। শুধু প্রশ্ন তুলেই থামেননি, টিএমসিপি সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের উপর কার হাত সেই প্রশ্নও তুলে দিয়েছেন কল্যাণ। তৃণাঙ্কুরকে মাথায় কার আশীর্বাদ? তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তার মুখ থেকে কোনো ভাষা নেই, কোনো কথা নেই। আনবিলিভেবল, আমি ভাবতে পারছি না কার আশীর্বাদের মাথায় আছে যে এখনো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তাকে। তৃণাঙ্কুর কোনো মন্তব্য করতে চাননি। তৃণমূলের ছাত্রনেতা প্রান্তিক চক্রবর্তী তৃণাঙ্কুরের সমালোচনা করলেও নিশানা করেছেন কল্যাণকে। একই পথে টিএমসিপির অপসারিত নেত্রী রাজন্না হালদারও। যখন ছাত্ররা অসহায় হয়ে পড়েছিল, ডাক্তারি ছাত্ররা, তখন তিনি বা কোথায় ছিলেন? তৃণমূল ছাত্র পরিষদের আরো সক্রিয় হওয়া উচিত ছিল। তৃণমূল রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের আরো সক্রিয় হওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। এই স্টেপ ডাউনের যে সিদ্ধান্ত, যে ডিমান্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায় করছেন, তার অধিকারও তার নেই, এবং যার বিরুদ্ধে তিনি করছেন তিনিও এই প্রশ্ন সম্পর্কে যে নিরুত্তর রয়েছে এখনো পর্যন্ত, সেটাও স্বাভাবিক, কারণ এরা কেউই সেই মুহূর্তে সেই জুনিয়র ডাক্তারদের পাশে ছিল না। প্রবীণ বনাম ছাত্র, এই দ্বন্দ্ব কি এগোবে নাকি দ্রুত যবনিকা পড়বে? পথে থাকবেন কি তৃণাঙ্কুর? আমি শুনেছি, আমার এ ব্যাপারে আমার অনেক ব্যাপারেই জানা নেই। তৃণমূল কংগ্রেসে তো আমি কোনো সাংগঠনিক দায়িত্বে নেই, তার ফলে কেন মুখ খুলেছে, কি বলেছে, তার সত্যতা কি আছে আমি জানি না। নাকি তৃণাঙ্কুরের মাথায় আশীর্বাদের হাত যেমন আছে তেমনই বহাল থাকবে? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। ওই যে বললাম, তৃণমূল নেতারা মুখ খুললেই বিতর্ক। হাটে হাড়ি ভেঙেছেন ভাতারের তৃণমূল বিধায়ক। তার সোজাসাপটা মন্তব্য, আত্মীয় টাকা দিয়েছেন, তিনি বিধায়ক হয়েছেন, তাতে ক্ষতি কি? মান গোবিন্দের মন্তব্যে কি মান গেল দলের? টাকা দিয়ে টিকিট, সবাই জেনে গেল তো। ঘোড়া কেনা বেচা, টাকা দিয়ে ভোটের টিকিট কেনা, বঙ্গ রাজনীতিতে এসব নিয়ে জল্পনা নতুন নয়। শাসক হোক কিংবা বিরোধী শিবির, ভোটের আগে সব শিবিরেই এমন অভিযোগ ওঠে। এবার সেই প্রসঙ্গ টেনে বিতর্ক বাঁধালেন পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেস বিধায়ক। একদিকে ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী, আর অন্যদিকে ভাতার ব্লকের সহসভাপতি অশোক হাজরা। দলের অন্দরে খবর, দীর্ঘদিন ধরে বিধায়ক ও নেতার মধ্যে কোন্দল চলছে, কখনো আড়ালে কখনো প্রকাশ্যে। রবিবার ভাতারে দলীয় কর্মী সভায় যোগ দেন বিধায়ক। সেখানে কোন্দল নিয়ে কথা বলতে গিয়ে বিস্ফোরক মানগোবিন্দ। তার সোজা সাপটা দাবি, টাকা নিয়ে তিনি বিধায়ক হলে ক্ষতি কি? অনেকে আমাকে গাল দিয়েছে যে আমি এই হয়েছে, অমুক হয়েছে, টাকা এমএলএ হয়েছি। আরে সে আমার আজকে সে আমাকে টাকা দিয়েছে, আমি এমএলএ হয়েছি, তো ক্ষতি কি আছে? ক্ষতি কি আছে? তার মানে 2021 সালে বিধানসভা ভোটে তাহলে কি এই ফর্মুলাতেই বাজিমাত করেছিলেন বিধায়ক মশাই? মানগোবিন্দ অধিকারীর এমন স্বীকারোক্তিতে দলের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে। তবে এবারই প্রথম নয়, মুখ খুলে এর আগেও বিতর্কে জড়িয়েছেন ভাতারের তৃণমূল কংগ্রেস বিধায়ক। দুর্গাপুজোর সরকারি অনুদান নিয়ে ক্লাবগুলোকে হুঁশিয়ারি দিতে গিয়ে বিধায়ক বলেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা দিচ্ছে তার ছবি যেন প্রত্যেকটা প্যান্ডেলে টাঙানো থাকে। অনেকে টাকা নিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী ছবি টাঙাচ্ছেন না, তাহলে আমরা টাকাটা নেবেন না। যারা মুখ্যমন্ত্রী ছবি টাঙাতে তাদের অসুবিধা, তারা টাকাটা না নেয় ভালো। সেই সময় মানগোবিন্দর মন্তব্য নিয়ে কম হইচই হয়নি। এবার ভাতারে তৃণমূল বিধায়কের টাকা দিয়ে বিধায়ক হওয়ার মন্তব্যে ময়দানে বিরোধীরা। এদের একটাই নীতি, সেটা হচ্ছে দুর্নীতি। নেতা মন্ত্রী হতে গেলে যে দলকে টাকা দিতে হয়, এটা খুব সুস্পষ্ট প্রমাণিত ছিল। আজকে তাদেরই দলের বিধায়ক মানগোবিন্দ অধিকারী নিজের নির্বাচনী ক্ষেত্রে কথাটা বলে সর্বসমক্ষে এটা স্বীকার করে এটা সাধারণ মানুষের কাছে আরো সুস্পষ্টভাবে এই জায়গাটা ক্লিয়ার করে দিলেন। এক ধাপ এগিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির খোঁচা, দিদি তো বলছেই পয়সা ফেঁকো তামাশা দেখো, দিদির দলের লোকরা এমএলএ হবে, টাকা দিয়ে ক্ষতি কি আছে? এমএলএর পর তারা বলবে এবার আমাদের কাজ মেরেলে, অর্থাৎ মেরে খা।
তাই জন্য টাকা দিয়েছে, ইনভেস্টমেন্ট হয়েছে, ইনভেস্টমেন্টের পয়সা তুলতে হবে, তাই মেরেলে করতে হবে। যে সুযোগ আছে এবার মেরে খা, মানে এমএলএর জায়গায় মেরেলে। তৃণমূল কংগ্রেসে এই ধরনের নমিনেশন টাকা দিয়ে এ ধরনের কোনো ঘটনা তৃণমূল কংগ্রেসে, আর যদি উনি কনভিন্সড হয়ে থাকেন তাহলে তিনি তার দলের লোকদের বলে দেবেন যে কাকে দিয়েছিলেন, কেন দিয়েছিলেন ইত্যাদি। মুখ ফসকে বিতর্ক বাঁধিয়েছেন। পরে অবশ্য ভাতারের বিধায়কের দাবি টাকার কথাটা রটনা মাত্র, এক আত্মীয়র বিরুদ্ধে কিছু কথা বলা হচ্ছিল, আমি তাই কথা বলেছি, এমনটাই দাবি করেছেন মানগোবিন্দ অধিকারী। বর্ধমান থেকে মনোতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। বিতর্কের ফানুষে চেপে পূর্ব বর্ধমান থেকে জলপাইগুড়িতে যাওয়া যায়। তৃণমূলের বোর্ড না থাকলে টাকা আনা যাবে না, উন্নয়নমূলক কাজও হবে না। কে বলছেন? সমবায় নির্বাচন নিয়ে প্রচ্ছন্ন হুমকির সুর রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের গলায়। সত্যি কথা বলে ফেললেন শাসক নেতা। নানা প্রকল্পে টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করে রাজ্য সরকার, আবার তৃণমূল সরকারের বিরুদ্ধেও ঠিক একইভাবে বঞ্চনার অভিযোগ তোলে বিরোধীদের হাতে থাকা বোর্ডগুলি। তরজা হয়, তবে কোনো পক্ষই অভিযোগ মানতে চায় না। কিন্তু রাজনীতিতে যে আমরা ওরা রয়েছে সেটাই যেন প্রকাশ্যে কবুল করে ফেললেন শাসক দলের বিধায়ক। রবিবার রাজগঞ্জ বিধানসভার সারিয়াম কালীবাড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল। মোট আসন ছিল 9টি। তৃণমূল ও বিজেপি 9টি আসনে প্রার্থী দেয়, সিপিএম 5টি, নির্দল 7টি আসনে প্রার্থী দেয়, তৃণমূল 4টি, বিজেপি 3টি ও নির্দল 2টি আসনে জয়ী হয়। একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় আসরে নামেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। রবিবার রাতে 2 নির্দল প্রার্থীকে দলে টেনে বোর্ড গঠন করে তৃণমূল। তারপরই বিধায়কের বার্তা, মমতা ব্যানার্জির যে উন্নয়ন, তখন এই প্রপার্টিটা যদি তৃণমূলে না হয় তাহলে কোনো টাকা পয়সা কোথাও আনতে পারবে না। কাজে সেই কথা চিন্তা করে বিকাশ রায় এবং আমাদের পাষাণ সরকার আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলো এবং ভোটটা আমাদের 4-6 আমাদের হলো, বিরোধীরা হলো ভোট আমাদের। প্রশ্ন হলো, সব ভোটে শাসক দল ক্ষমতায় আসবে এমন কথা নেই, ভোটে বিরোধীরাও জিতবে, এটাই গণতন্ত্র। তাহলে কি বিরোধীরা জিতলেই বৈষম্য হবে? তৃণমূল বিধায়কের এহেন প্রচ্ছন্ন হুমকি শুনে বিজেপির তোপ। আমরা এতদিন ধরে যে কথা বলে এসেছি, গতকাল সেটা আরেকবার প্রমাণিত হয়েছে। প্রকাশ্যে সাংবাদিকদের বলছেন যে তৃণমূলে না ঢুকলে উন্নয়নে কোনো টাকা আসবে না, এটা গণতন্ত্র। কংগ্রেসের অভিযোগ, টাকা দিয়েই ক্ষমতা ধরে রাখতে চাইছে তৃণমূল। মিউনিসিপ্যালিটি হোক, পঞ্চায়েত হোক, মন্ত্রীপদ হোক, এমএলএ হোক, এমপি হোক, কোনো একটা পদ বা জেলার ব্লকের নেতা হোক, কোনো একটা পদ যদি হাসিল হয় তাহলে কি হয়, অর্থের ভান্ডারের চাবি হাত। চরম ক্ষমতায় থাকা মানে চরম দুর্নীতি। তৃণমূল দল আজ বাংলার চরম ক্ষমতায় আছে বলেই তাদের দলের চরম দুর্নীতি। এটাই তো প্রথম নয়, এর আগেও বারবার শাসক দলের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ উঠেছে। ক্ষমতা দখলের লড়াইয়ে হুমকি হুঁশিয়ারি অভিযোগ উঠেছে, যদিও তৃণমূল সরকার সেই সব মানতে নারাজ। শাসক বিধায়কের মন্তব্য কি বিড়ম্বনা বাড়ালো? জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। ডোমজুড়ে নাবালিকার রহস্য মৃত্যু বাঁকুড়ায়। প্রেমিক এবং তার বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতার পরিবারে। তদন্তে ছাতনা থানার পুলিশ মৃত নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত প্রেমিক এবং তার বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পনেরো তারিখে ঘর দিয়ে বেরিয়েছিল, ঠিক আছে, পুজোর নাম বললে দক্ষিণেশ্বর যাবে বলে, ওই করে বাবার শরীর খারাপ ছিল, এখানে দেখতে এসে মেয়েকে না জানিয়ে এবার মোবাইল সুইচ অফ করে রেখেছে মেয়েটার। তারপর দিন শনিবার দিন সকালবেলা ভোর রাতে ফোন করে বলে আপনি মেয়ের শরীর খারাপ, ঠিক আছে, 4 বাজে পায়খানা করেছে, লুচি আর মাংস খেয়েছিল বলে ওর জন্য হয়েছে, পায়খানা হয়েছে। 4 বাজে, হ্যাঁ শুক্রবার দিন 15 তারিখ ঘর দিয়ে বেরিয়েছে, 16 তারিখে কেসটা হয়েছে, 16 তারিখে 17 তারিখে হয় আমরা এখানে পৌঁছাই। এখানে হ্যাঁ এসে আমরা এখানে দেখলাম মেয়ের মৃত্যু দেখলাম। ছেলে আর ছেলের বাবা এই থানায় ওখানে মার্ডার কেস দিয়েছে। আমি ওখানে আমরা ছেলে শাস্তি চাইছি। দুবরাজপুরের নার্সের শ্লীলতাহানি তৃণমূল কাউন্সিলরের। প্রেশার মাপার জন্য একটু অপেক্ষা করতে বলায় গালিগালাজ, শ্লীলতাহানির অভিযোগ। নার্সের শ্লীলতাহানি, পুলিশ কনস্টেবলকেও মারধরের অভিযোগ। ভোর রাতে অভিযোগ, এখনো অধরা অভিযুক্ত ওই তৃণমূল কাউন্সিলর।
বীরভূমের দুবরাজপুরের গ্রামীণ হাসপাতালে তৃণমূলের দাদাগিরি, ভোর রাতে কর্তব্যরত নার্স এবং পুলিশকে মারধরের অভিযোগ। হিমাদ্রি মণ্ডল আমাদের বীরভূমের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, পুলিশ কি বলছে, কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে ওই নার্স। এখনো পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার এই ধরনের কোনো কিছু করেনি। এখনো পর্যন্ত পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। অভিযোগ উঠছে গতকাল রাতে, গভীর রাতে, প্রায় ভোর রাত বলা যায়, তখন ওই তৃণমূল কাউন্সিলর, দুবরাজ পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজির উদ্দিন, তার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, নার্সকে অকথ্য কথায় গালিগালাজ, তাকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে। প্রেশার মাপাতে গিয়েছিলেন তিনি রাতে, তখন যে কর্তব্যরত নার্স ছিলেন তিনি তাকে একটু ওয়েট করতে বলেছিলেন এবং তিনি এরপরে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তিনি নার্সকে অকথ্য কথায় গালিগালাজ করেন, শ্লীলতাহানি করেন, তার গায়ে হাত দেন, এমনটাই অভিযোগ। যে এক কনস্টেবল ছিল তাকে ওই নার্সকে যখন গালাগালি করছিল, তখন ওই কনস্টেবল নার্সকে বাঁচাতে গেলে ওই কনস্টেবলকে হাসপাতালের বাইরে আসার পর মারধর করা হয়েছে বলে এমনটাও কিন্তু অভিযোগ করছেন ওই শেখ নাজির উদ্দিন। এখন কোথায় তিনি? বর্তমানে দুবরাজপুরে রয়েছেন। তিনি যুক্তি দেখাচ্ছেন যে তার গতকাল রাতে তার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ হয়েছিল এবং তিনি যখন হন্তদন্ত হয়ে হাসপাতালে যান তখন তাকে ওই কর্তব্যরত নার্স তাকে বসতে বলেন, সাথে সাথে তার চিকিৎসা করেননি, এমনটাই তিনি অভিযোগ করছেন। যদিও এই বিষয়ে ওই নার্স বা অন্যান্য চিকিৎসক তারা বলছেন যে যখন প্রেশার মাপাতে গেলে হঠাৎই যদি কেউ যায় সেক্ষেত্রে সাথে সাথেই প্রেশার মাপলে সেক্ষেত্রে প্রেশার আপ ডাউন হতে পারে, সে কারণেই তাকে বসে থাকতে বলা হয়েছিল, কিন্তু এই কথা মানতে নারাজ ওই কাউন্সিলর। নজর রাখো, আপাতত ধন্যবাদ তোমাকে। নাইট ডিউটি করতে করতে হঠাৎ 3:30-এর সময় একজন পেশেন্ট আর পেশেন্ট পার্টি দুজনে মিলে এসে আমি খালি একটু বলেছিলাম প্রেশার মেপে দেবো, বসুন। তো প্রেশার মেপে দেবো বসুন বলতে গেলে ওনারা বললেন যে আমি কে জানিস, আমাকে বসতে বলছিস না, আরও জঘন্য অশ্লীল ভাষা, অনেক গালাগালি খিস্তা আমাকে করা হয়। ইভেন আমার গায়ে হাতও পর্যন্ত তোলা হয়, আমার হাতে টানাটানি পর্যন্ত করা হয় হাত ধরে। আমি ওই জন্য থানায় অভিযোগ জানিয়েছি, আমাদের কর্তৃপক্ষকেও জানিয়েছি। আমি একজন অসুস্থ লোক হয়ে এগুলো কী করে করতে পারি? আমার সঙ্গে দলবল লোকজনও যায়নি। এবার যেগুলো বলছে এগুলো মিথ্যেভাবে, জানি না কাউরি প্ররোচনায় না কোনো উদ্দেশ্যভাবে আমাকে কোনো একটা ষড়যন্ত্র করার উদ্দেশ্যে তারা এইভাবে করছে বা বলছে, অভিযোগ করছে, আমার জানা নেই। পুলিশকে কি মারা হয়েছিল? না না না। আচ্ছা, পুলিশের গায়ে হাত দেওয়া যায়, এটা বাজে কথা। আমি বুঝতে পারিনি সে উইদাউট ইউনিফর্মে ঢাকাঢুকি দিয়ে সে পুলিশ কেটে জানি না, যখন আমাকে টেনে বার করছিল ধরে আমি তখন ওকে একটা ধাক্কা দিয়ে সরাই, কেন গায়ে হাত দিচ্ছ, বাস এইটুকু। কথা কাটাকাটি হয়েছিল স্টাফ নার্সের সাথে এবং কিছু উচ্চবাচ্য হয়, এই ধরনের বিষয় হয়েছে। পুলিশকে কি মারা হয়েছে? ওটা যারা উপস্থিত ছিলেন ওনারাই বলতো, কারণ যে জায়গাতে হয়েছে ওই জায়গায় হচ্ছে সিসি ফুটেজটা আমাদের ওই জায়গাতে করেনি, মানে ক্যাপচার করে, বলে ওইটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না বিষয়টা। ক্যামেরাগুলো কি খারাপ আছে? না, ক্যামেরা আমাদের বেশ কিছু ক্যামেরা, মানে যে জোনে হয়েছে ওই জায়গায় একটু আর কি সিসি ক্যামেরাটা ক্যাপচার করতে পারে।